টু যোগ করলে হবে 50। দেখেন আমাদের কিন্তু কিভাবে যোগ করলাম, এইভাবে সবগুলা কিন্তু এইভাবে আমরা কি করছি, যোগ করছি। এই কমোডিত গণসংখ্যা কিন্তু আপনার ক নাম্বারও আসে, খ নাম্বারও আসে। এবং এই কমোডিত গণসংখ্যা নির্ণয় করতে না পারলে কিন্তু আমাদের এই যে মধ্যক যে বের করে, আমি সেদিন টপিকের আলোচ্য বিষয়ের মধ্যে দিয়েছিলাম মধ্যক নির্ণয় করতে হবে, এই মধ্যক কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? ডক্টর এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এসএসসি গণিত বইয়ের যে পরিসংখ্যান অধ্যায়ের অধ্যায় নাম্বার 17, আমাদের গত ক্লাসে শিখছিলাম হচ্ছে কিভাবে পরিসর বের করতে হয় এবং হচ্ছে আমাদের কিভাবে শ্রেণীর সংখ্যা বের করতে হয়। পরিসর এবং শ্রেণীর সংখ্যা শিখছিলাম গত ক্লাসে। যারা অ্যাটেন্ড ছিলেন, গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে পরিসর বের করতে হয় এবং কিভাবে শ্রেণীর সংখ্যা বের করতে হয়। আমার কথা প্লাস হচ্ছে বোর্ডে যে লিখতেছি, এটা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা আপনারা একটু জানান আমাকে যে আপনারা বুঝতে জি পারছেন। স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, বোঝা যাচ্ছে, ভয়েসও ঠিক মতো আসছে। ঠিক আছে। তো সকলে আমরা মাইক্রোফোনটা একটু মিউট করে রাখি, অন্যদের বুঝতে সমস্যা হবে। এবং তো সেক্ষেত্রে দেখেন, পরিসর এবং শ্রেণী সংখ্যা বের করতে হয়, এটা আমি জানি যে প্রথম যে আমরা 11টা টপিক আমাদের শিখতে হয়। কয়টা টপিক লিখছিলাম? 11টা না 10টা টপিক লিখছিলাম, যে এখান থেকে পরিসর, শ্রেণী সংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, গণসংখ্যা নিবেশন, সারণী তৈরি, এরপর হচ্ছে মধ্যক, প্রচুরক, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়। তো এর মধ্যে আমাদের প্রত্যেক অঙ্ক শুরু করার পূর্বে আমাদের এখানে পরিসর এবং শ্রেণী সংখ্যা দুইটা বের করতে হয়। যদি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি তবু, এবং আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি ছাড়া কিন্তু আসলে আমরা কোনো ম্যাথই সামনে অগ্রসর হতে পারি না, একটার পর একটা আমাদের করতেই হয় যদি আমাদের অবিচ্ছিন্ন চলক দেওয়া থাকে। তো আমাদের অবশ্যই পরিসর এবং শ্রেণী সংখ্যা বের করা শিখতে হবে, যেটা যে গত ক্লাসে আমি সেটা শিখিয়েছি। সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে অবশ্যই সেটা দেখে নেবেন। এবং এখন আমি যে ম্যাথ করাবো, আজকে যে টপিকটা শিখবো সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি। আর এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ যারা অবগত, অফলাইনে যারা ক্লাস করেন, তারা কিন্তু জানেন যে এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল মাস্টবি হয় এবং 6 থেকে 7টা এমসিকিউ হয়। এবং হচ্ছে আপনার দেখা যাচ্ছে 2টা সৃজনশীলের যদি আনসার করতে পারি, দেখা যাচ্ছে 20 মার্ক কমন চলে আসে। যদি সেখানে কন্ডিশন না দেওয়া থাকে যে বিভাগ থেকে, প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম একটা করে, যদি বিভাগ না থাকে বা এরকম কন্ডিশন যদি না দেওয়া থাকে, তাহলে আমরা ইচ্ছা মতো 2টাই দিতে পারি। আর 2টা দিতে পারলে আমাদের 20 মার্ক। এবং হচ্ছে আমাদের এই এমসিকিউ যদি আমরা ভালো করে যদি এই অধ্যায়টা ক্লিয়ার করি, আমরা শিখি, তাহলে দেখা যাচ্ছে এমসিকিউ 6 থেকে 7টা কমন আসে। সেক্ষেত্রে 20 এবং 7 যদি পাই, তবুও কিন্তু 26 থেকে 27 মার্ক শুধু একটা অধ্যায় পড়ে আমাদের কিন্তু ক্লিয়ার করতে পারতেছি। এবং আমরা পরীক্ষায় কিন্তু ফলাফলে 26টা মার্ক কিন্তু সেখান থেকে পাইতেছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের এই অধ্যায়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এই অধ্যায়টা এরকম না যে আসবে কিনা আসবে না, এরকম না। এই অধ্যায় থেকে অবশ্যই আমার আপনার বিভাগ আছে, এই অধ্যায়ের জন্য আলাদা একটা বিভাগ, এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল হবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই অধ্যায়টা ভালো করে করতে হবে। এবং যদি বিভাগও দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি একটা সৃজনশীল আনসার করতে পারি, তবু আমাদের কত মার্ক পাইতেছি? 10 মার্ক পাবো। 10 এবং হচ্ছে যদি 5টা বা 6টা যদি এমসিকিউ থাকে, তবু আমাদের কত? 16 মার্ক পাইতেছি। যারা জেনারেল বোর্ডে আছেন, তাদের 33-এ পাস হলে 16 এখান থেকে যদি পান, তাহলে এখান থেকে আর বাকি থাকে হচ্ছে মাত্র 17 মার্ক। এই 17 মার্ক অন্য অন্য অধ্যায়, যতগুলো অধ্যায় আছে আরো 16টা অধ্যায়, সেই অধ্যায় থেকে পড়ে আমরা যদি একটু ভালো করে পড়ি, তবেই কিন্তু দেখা যায় 16 পাচ্ছি। তার মানে কি, আমরা যারা জেনারেল স্টুডেন্ট আছি, তারাও কিন্তু দেখা যাচ্ছে 33 পাওয়া কোনো ব্যাপার না গণিতে। আবার দেখা যাচ্ছে যারা টেকনিক্যাল শাখায় আছি, তারা যদি আপনি এই 16 মার্ক যদি শুধুমাত্র এই আপনাদের এই যে 6 মার্ক, এই 6 মার্ক আপনার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা সৃজনশীল যদি থাকে, টোটাল 16 পাইলেন। আপনারা জানেন 60-এর ভিতরে আপনার পাইতে হবে মাত্র 20। এখন 20-এর ভিতরে আপনি অলরেডি 16 পেয়ে গেছেন, মাত্র থাকে হচ্ছে কত? 4 মার্ক। এই 4 মার্ক যদি আমরা আরেকটু অন্য কোনো অধ্যায় পড়ে, সামনে যে অধ্যায় আছে আমাদের, এই অধ্যায় শুরু শেষ করতে সময় লাগবে। যদি আপনারা চান যে সপ্তাহে 2টা ক্লাস হয়, আপনাদের টার্গেটে যদি চান সপ্তাহে 3টা ক্লাস হবে, সমস্যা নেই। কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে সহকারে করি, তাহলে দেখা যাচ্ছে 2টা সপ্তাহে এই অধ্যায় কমপ্লিট হবে। এই অধ্যায় 2টা ভালো করে কমপ্লিট করি, 16 মার্ক পাইলে, আর যে বাকি যে 3 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকবে, এই সপ্তাহে অন্য কোনো ম্যাথ আমরা যদি করি, তবেই কিন্তু একটা ভালো ফলাফল বা ভালো একটা আমরা পাস করা নিয়ে কোনো সমস্যা থাকবে না, বা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকে শিখবো হচ্ছে আহ গণসংখ্যা নিবেশন সারণী তৈরি এবং কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়,
সেটা আমরা শিখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট আছে পরীক্ষায়। গণসংখ্যা নিবেশন সারণী যদি আপনারা আপনাদের বই যদি হাতে থাকে দেখেন 343 পেজে অনুশীলনী 12 নাম্বার ম্যাথে কিন্তু খ নাম্বারে আপনাকে বলছে হচ্ছে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমরা যদি একটু যাই দেখেন আমাদের কিন্তু এখানে আছে 12 নাম্বারেই যে খ নাম্বারটাই আমাকে বলছে যে 12 যে খ নাম্বারে বলছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে যদি আপনার শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন আমাদের এর পরের যে টপিকটা 13 নাম্বার যে ম্যাথে, হ্যাঁ 13 নাম্বার যে ম্যাথে আছে দেখেন আপনাকে ক নাম্বারের ম্যাথ আমি যে ম্যাথটা সলভ করে দিয়েছিলাম, শ্রেণী ব্যক্তি আপনাকে ধরতে বলছিল 5, এই কারণে আমাদের 5ই ধরতে হয়েছে। বাট এখানে আপনাকে বলছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। এখন উপযুক্ত আমি বলছিলাম যে 50-এর যদি পরিসর নিচে থাকে তাহলে আমরা উপযুক্ত যে পরিসর শ্রেণী ব্যক্তি নিব সেটা হচ্ছে কত 5 যদি নিচে থাকে। তার মানে কি আপনার 50-এর নিচে যদি থাকে তাহলে পরিসর শ্রেণী ব্যক্তি নিব 5, 50-এর যদি উপরে থাকে তাহলে শ্রেণী ব্যক্তি নিব 10। এটা হচ্ছে উপযুক্ত কেন নিতে বলছে আপনারা একটু পরে বুঝতে পারবেন। কারণ হচ্ছে আমি একটু বলে রাখি যে আপনার শ্রেণীর সংখ্যা যত হবে সে কয়টা আমাদের কি করতে হবে, গড় কাটতে হবে, গড় আঁকাইতে হবে। এখন আমি যদি গড় এখানে আমার একটা খাতায় যদি আমি শ্রেণী ব্যক্তি 2 নিলাম, 2ও নিতে পারবেন সমস্যা নেই, কিন্তু আছে হলো আমি পরিসর পাইছি 80, আমি নিলাম 2 শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যক্তি, তাহলে ভাগ করলে ভাগফল আসবে 40। তার মানে 40টা যদি গড় আঁকাইতে যায় তাহলে আমার একটা পেজে কখনোই কি আনবে না। তার মানে আমার এখানে কি ওই উপযুক্তই নিতে হবে যেটা নিলে আমি সহজে আমার একটা পেজে আমি ওই কয়টা ঘর সহজে আঁকাতে পারি। এই কারণে আপনাকে এখানে বলছে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে আপনি আপনার কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। তো সেক্ষেত্রে আমার প্রথম যেটা কাজ এই ম্যাথ করার আগে, ছ নাম্বারে যে ম্যাথ করব এটার আগে আমার প্রথম যেটা কাজ সেটা করতে হচ্ছে আমাদের পরিসর বের করতে হবে। আমি প্রথম থেকে আবার পুনরায় বুঝিয়ে দিচ্ছি যে আমাদের খ নাম্বার ম্যাথ যখন আমরা করব তখন আমরা কিভাবে করব। এটা করার জন্য আমরা এখানে লিখব যে এখানে সর্বোচ্চ মান, গত ক্লাসে যারা ছিল পরিসর নির্ণয়ের সূত্রটা আমি দিয়েছিলাম যে সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই উপাত্ত থেকে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বের করে নিতে হবে। তো এখন আমি সর্বোচ্চ লিখলাম, এরপরে লিখবো হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তো আমি এখানে দেখেন আপনারা একটু দেখেন, যারা গত ক্লাসে করছিলেন তারা হচ্ছে ভালো করে বুঝতে পারবেন, বা আপনাদের সামনে যারা বই আছে বইটা বের করে দেখেন অথবা আমার স্ক্রিনে দেখেন যে এখানে সর্বোচ্চ মান এটা একটা অবিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন উপাত্ত। অবিচ্ছিন্ন উপাত্ত কাকে বলে? সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার আসে এবং এমসিকিউ যদি থাকে বা ক নাম্বারে যদি আসে অবিচ্ছিন্ন উপাত্ত কাকে বলে? যে উপাত্তের পরিসংখ্যানের যে উপাত্তের উপাত্ত গুলা এলোমেলো ভাবে থাকে, কোনো সাজানো থাকে না। দেখেন 76 পরে 65, 98, 79, এখানে কিন্তু ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট কোনো মান কিন্তু সেভাবে দেওয়া নাই, এখানে কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে। 76 আছে, এরপরে 75, 65, এরপর 98, এই উপাত্ত গুলা হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত। তার মানে আমরা বলবো পরিসংখ্যানের যে উপাত্ত গুলো এলোমেলো ভাবে দেওয়া থাকে তাকে অবিচ্ছিন্ন চলক বলে বা অবিচ্ছিন্ন উপাত্ত বলে। ঠিক সেম ভাবে বিচ্ছিন্ন উপাত্ত কাকে বলে? তো আমাদের উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত আর একটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত। আমাদের এমসিকিউ আসতে পারে যে উপাত্ত কত প্রকার, তো আমরা বলবো দুই প্রকার, একটা হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত আর একটা হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত। তো এখানে এইটা হচ্ছে আবার এরকম থাকে যে উপরে উদ্দীপক দেওয়া আছে, আপনাকে এরকম উদ্দীপক দেওয়া আছে যে 20, 15 বা 12 অথবা 17। তো এটা বলবে আপনার কি উপাত্ত। ক নাম্বার আপনার এমসিকিউ বলছে বা সংক্ষিপ্ত প্রশ্নে বলছে যে এটা কি ধরনের উপাত্ত, তখন আপনাকে বলতে হবে এটা হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত। এটা অবিচ্ছিন্ন উপাত্ত কিভাবে? কারণ এই উপাত্ত গুলার আপনার কোনো মান মানে একদম সাজিয়ে দেয় নেই, তার মানে কি এলোমেলো আছে। 20-এর পরে 15, 20-এর পরে কত হওয়ার কথা ছিল 21, না হয়ে আছে 15। আবার এইটাই যদি আপনাকে বিচ্ছিন্ন করতে বলতো তখন আপনি কি করতেন? প্রথমে 12 লিখবো, এরপরে 15, এরপরে 17, এরপরে হচ্ছে 20। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক।
আপনি বিচ্ছিন্ন চলক যদি করতে বলে বিচ্ছিন্ন উপাত্ত করো বা অবিচ্ছিন্ন চলককে বিচ্ছিন্ন করো, তাহলে আপনাকে এই অবিচ্ছিন্ন চলক আছে একটা এলোমেলো ভাবে, সেটাকে আপনি বিচ্ছিন্ন করবেন। তো এটা আমি বোঝানোর স্বার্থে আপনাকে বললাম যে অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন চলক কোনগুলা বা উপাত্ত কোনগুলা। তো আমরা এখন ম্যাথে যাই। তো আমাদের এখানে লিখে রাখছি হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তার মানে আমার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই উপাত্ত থেকে বের করতে হবে। গত ক্লাসে যারা করছিলেন তারা হয়তো এই উপাত্তটা বের করছিলেন যে আমাদের সর্বোচ্চ মান কত। তো এখানে আমরা সর্বোচ্চ মান পেয়েছিলাম হচ্ছে 98। আপনারা একটা খুঁজে দেখেন যে এখানে যতগুলা চলকের মান দেওয়া আছে, এই সব মানের ভিতরে আমাদের সবচেয়ে বেশি মান বড় আছে হচ্ছে 98 এবং সবচেয়ে ছোট আছে হচ্ছে 32। এই 32-এর নিচে এখানে কোনো চলকের মান নেই। তার মানে আমরা পাইলাম হচ্ছে 98 সর্বোচ্চ এবং 32 সর্বনিম্ন। তো আমরা এখানে লিখে দিব যে সর্বোচ্চ মান হচ্ছে 98 এবং সর্বনিম্ন মান হচ্ছে 32। তো এখন আমাদের পরিসর বের করার পালা। তো আমরা পরিসর কিভাবে বের করব? আমি পরিসর নির্ণয়ের সূত্র দিয়েছিলাম যে সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 98, সর্বনিম্ন মান হচ্ছে 32, যোগ হবে 1। তাহলে 98 থেকে 32 বিয়োগ করলে থাকবে হচ্ছে 66, প্লাস হচ্ছে 1, 66 আর 1 যোগ করলে হবে 67। তাহলে আমরা পরিসর পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে শ্রেণী সংখ্যা। এটা কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার প্রথম ধাপ। আমরা যখন শুরু করব এইভাবেই শুরু করতে হবে। তো শ্রেণী সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? আমরা শ্রেণী সংখ্যার সূত্র জানি হচ্ছে পরিসর ডিভাইডেড বাই হচ্ছে শ্রেণী ব্যক্তি। পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। এখন কথা হচ্ছে আমরা তো পরিসর পাইলাম, কিন্তু শ্রেণী ব্যক্তি কোথায় পাবো? তো এই যে পরিসর, আমরা পরিসরের জায়গায় লিখলাম 66। এখন শ্রেণী ব্যক্তি আমরা নিব হচ্ছে উপযুক্ত নিতে বলছে আপনাকে। আপনাকে বলছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে, আপনাকে কোনো এখানে শ্রেণী ব্যক্তি দেয়নি। যদি আপনাকে এখানে বলতো যে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তাহলে আমি এখানে 5-ই নিতাম। যদি এখানে যেহেতু আমাকে বলে নাই, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার সেই শ্রেণী ব্যক্তিটা নিব। যেমন দেখেন আমাদের পরিসর কিন্তু 67 পাইছি, তার মানে 50-এর চাইতে বেশি। সেক্ষেত্রে আমরা এখানে নিব হচ্ছে 10 শ্রেণী ব্যক্তি। 10 নেওয়ার কেন নিলাম আমি একটু আগে বলছি। 50-এর উপরে যদি আমরা আসে পরিসর, সেক্ষেত্রে আমরা 10 নিব। কেন নিব একটু পরে বুঝতে পারবেন, কারণ হচ্ছে আমাদের খাতায় যত আমি শ্রেণী ব্যক্তি বেশি নিব, তত আমার খাতায় ঘর কাটতে কম হবে। দেখেন 67-কে 10 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে হবে 6.7। এখন ঘর তো আর আমরা অর্ধেক নিতে পারবো না, ভগ্নাংশ নিতে পারবো না। তার জন্য আমাকে এই যা পরিসর বের হবে, যদি ভগ্নাংশ পরিসর বের হয়, তবে ভগ্নাংশের তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব। যেমন 6 এর পরে পূর্ণ সংখ্যা হচ্ছে 7, তাহলে 6.7 আসছে। তাহলে আমি 6 নিতে পারবো না, 6 এর কমও নিতে পারবো না, কিন্তু 6 এর পরে যে পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে 7, সেই 7 নিব। তার মানে আমাদের গড় কয়টা হবে? 7টি। দেখেন আমাদের যদি এরকম আসে, দেখেন আরেকটা উদাহরণ দিয়ে বোঝায়, যদি আমাদের 6.2ও আসতো, তাও আমি কত লিখতাম? 7টি। তার মানে শ্রেণী সংখ্যা হবে 7। যদি আমার 9.1 আসতো, তবু আমি লিখতাম কয়টা? 9 লিখতে পারতাম না, লিখতাম হচ্ছে কয়টা? 10টা। আশা করি আপনারা শ্রেণী সংখ্যাটা বুঝতে পারছেন। আর যদি সরাসরি আসে, যেমন আমাদের একটা ম্যাথ আছে যে পরিসর বের হয় 35, শ্রেণী ব্যক্তির দত্ত বলছে 5, তাহলে 35-কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 7। তাহলে এখানে সরাসরি পূর্ণ সংখ্যা আছে, এখানে আর আমার কোনো বাড়ানোর কোনো প্রয়োজন নাই। যেহেতু যখন আমাদের দেখবো এখানে ভগ্নাংশ আসে, যেমন 8.3 আসে, আমি 8.3 লিখতে পারবো না, লিখতে হবে আমাদের 9। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব, আমাদের এই 7টা দিয়ে আমি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তো আমি শ্রেণী ব্যক্তি দর্শী কত? শ্রেণী ব্যক্তি দর্শী হচ্ছে 10। তো আমি এখানে লিখব যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। আমাদের এইভাবে খাতায় করার পর, আপনি এই শ্রেণী সংখ্যা বের করার পর এখানে এইভাবে লিখবেন যে শ্রেণী ব্যক্তি আপনি 10 ধরছেন, এই কারণে আপনি এখানে লিখবেন শ্রেণী ব্যক্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি।
নিবেশন সারণী তৈরি করি। লেখার পরে আমি যে গড় পাইছি দেখেন আমাদের উপরে লেখার পরেও এই যে 7টা আছে, আমি 7টা ঘর আঁকাবো, প্লাস আমার উপরে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এবং টালি লেখার জন্য আরেকটা গড় আঁকবো। এখন আমি টোটাল 7টা গড় আঁকাবো। তো এই যে 7টা পাইছিলাম, এই 7টা কিন্তু এখানে গড় আঁকাইলাম, 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে 7। আপনারা আপনাদের খাতায় যখন আঁকাবেন তখন তো অবশ্যই আপনাদের হাতে পেন্সিল কম স্কেল থাকবে, আপনি স্কেল বসিয়ে এইভাবে আপনারা কি করবেন, ঘর আঁকাবেন। একটা শ্রেণী ব্যক্তি, আর একটা টালির, আর একটা হচ্ছে গণসংখ্যা, টালি গণসংখ্যা। এখন শ্রেণী ব্যক্তি আমরা কোথায় পাবো, কেমনে পাবো? এখন আমাদের যেটা আমাদের সবচেয়ে টেকনিক দেখেন, আমরা যদি খুঁজতে যাই আমাদের সর্বনিম্ন ছিল কত? সর্বনিম্ন ছিল হচ্ছে 32। সর্বনিম্ন ছিল আমরা পাইছি 32। আমরা শ্রেণী ব্যক্তি 10 নিছি। শ্রেণী ব্যক্তি মানে কি? শ্রেণী ব্যক্তি মানে ব্যবধান। শ্রেণী ব্যক্তি মানে হচ্ছে ব্যবধান। তো আমাদের একটা শ্রেণীর সংখ্যা থেকে পরবর্তী যখন শ্রেণী সংখ্যা হবে তার ব্যবধান থাকবে হচ্ছে 10। মনে করেন আমরা 32, 32 থেকে আরো যদি 10 বাড়ান তাহলে কত হবে? আপনাকে 32 সহ গুনতে হবে। আপনার হাতের আঙ্গুল একটা করে কাউন্ট করেন, 32 থেকে শুরু হবে। কখনোই দেখেন আপনাদের হিসাবে যদি হয় তাহলে 32 আর যদি আমরা ব্যবধান 10 রাখি তাহলে হওয়ার কথা ছিল 42। কারণ হচ্ছে 42 থেকে 32 বাদ দিলে কত থাকবে? 10। কিন্তু আমরা এভাবে গণনা করব না, করব হচ্ছে 32 সহ গুণতে হবে। যারা অফলাইনে ক্লাস করে তারা হয়তো বুঝতে পারছেন সহজেই। 32 সহ আমাদের হিসাব করতে হবে। 32 সহ হিসাব করলে এখানে হবে 41। 32 সহ হিসাব করলে হবে 41। হিসাবটা করে দেখেন, 32 একটা করে আপনি একটা আঙ্গুল ধরেন, আঙ্গুল ধরে 32 থেকে হিসাব করেন, 32 33 34 এভাবে হিসাব করে দেখেন। 41 যখন যাবেন তখন ব্যবধান হয়ে যাচ্ছে 10, আপনার 10টা আঙ্গুল শেষ হয়ে যাচ্ছে। তারপরে আপনার কাউন্ট করতে হবে 32 সহ। আপনি যদি কাউন্ট 32 বাদ দিয়ে করেন তাহলে হবে না, 32 সহ কাউন্ট করতে হবে, তাহলেই আপনার কি হবে, এই আপনার সঠিক ব্যবধানটা হবে। তার মানে আমি পাইলাম যে 32 থেকে আমার শ্রেণী সর্বনিম্ন আছে 32। এখন আমি চাচ্ছি যে 32 নিব না, আমি 31 থেকে শুরু করব। যদি আমি 31 থেকে শুরু করি তাহলে আমার দেখেন 31 থেকে গণনা করলে আমাদের শেষ শ্রেণীর একটি উচ্চ সীমা হয় কত? 40। তো আমার ইচ্ছা আমি 31 থেকেও করতে পারি, 32 থেকেও করতে পারি। যদি 31 থেকে করেন তাও হবে, 32 থেকে করলেও হবে, কিন্তু 32 থেকে করলে হবে 41। এবং এখানে কিন্তু বুঝার বিষয়, আপনার ওইটা সহ গুনতে হবে। 31 থেকে আপনি আঙ্গুল ধরে হিসাব করতে থাকেন, 40-এ যাওয়ার পরে আপনার 10টা আঙ্গুল শেষ হবে। আপনি যদি 31 বাদ দিয়ে শুরু করেন, যে 32 33 এইভাবে যদি শুরু করেন তাহলে আপনার 41-এ যায় শেষ হবে, তাহলে সেটা কিন্তু ভুল। আপনার যে নিম্ন সীমা থেকে শুরু করবেন, একদম শুরুর যে সীমাটা আছে সেটা সহ আপনাকে গণনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তার মানে আমি কোথা থেকে নিব? 32 থেকেই নিলাম। তাহলে 32 থেকে আমরা পাইলাম, 32 থেকে হয় তার হচ্ছে কত? 32 থেকে 41। 41, এই যে আমি 41 দিলাম। গুড। তো 41 এর পরে আমি কোথায় কত নিব? 41 তো আমি লিখে ফেলছি, এখানে নিব হচ্ছে 42। একটু বুঝেন, একদম সহজ, একদম মাথাটাকে একদম ঝাঁকি দিয়ে একটু নরমালি চিন্তা করেন এবং সহজে বোঝার চেষ্টা করেন যে 32 থেকে 41 কিভাবে হলো। আমি 32 সহ গণনা করে আমার 10টা আঙ্গুল শেষ হয় 4 41-এ যায়, আমি 41 দিলাম। এবং এরপর যে পরে সংখ্যাটা লিখবো তার 41 এর পরে যে সংখ্যা আছে 42, এখান থেকে শুরু করব। এখন আমি যদি আবার 42 থেকে শুরু করি তাহলে হয় কত? 51। দেখেন এখন আবার 51। 51, 51-র পরে হবে কি? 52। দেখেন 52-র পরে হবে কত? 61। 52 থেকে 61, এরপরে 61-র পরে হবে কত? 62। তাহলে 62-র পরে হবে কত? 71। আমাদের ধারাবাহিকতা কিন্তু সেমই পাইতেছেন। দেখেন আমাদের প্রত্যেকটা ধারাবাহিকতা সেমই আসতেছে, যে এখানে 61 51 41 সবই কিন্তু 61-র পরে আমরা 10 যোগ করলে কত হবে? 71 হয়, সেটা কিন্তু ইজিলি আসতেছে।
এরপরে হবে 72, 72 থেকে কত আসছে 81, তারপরে 81 থেকে থেকে এনে হবে কত আপনার 82, 82 থেকে কত হবে 91, এবং এখানে হবে 92, 92 থেকে হবে কত 101, কত হচ্ছে 101। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন কিভাবে আমরা এই শ্রেণী ব্যক্তিটা ধরবো বা নিব। এখন শ্রেণী ব্যক্তি নিলাম, এখন আমরা টালি কিভাবে বের করব। এখন যদি আমরা টালি বের করতে যাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে সহজ। আপনি যদি এইভাবে গণনা করেন যে 76 আছে কয়টা, এইভাবে যদি গণনা করেন যে 76, এখানে এখানে দেখি আরো 76 আছে কিনা, এইভাবে করতে হিসাব করে কিন্তু অনেকটা আপনার প্রবলেম হয়ে যাবে, তো ভুলও হয়ে যাবে। একটা গণনা করছেন 5টা, আর একটা গণনা ভুলে করে আলাইছেন 4টা, এটা একটা বড় ধরনের মিস্টেক। এই মিস্টেক হলে কিন্তু ম্যাথ তখনই ক্রস, নাম্বার তো পাবেনই না, সময়টা আরো নষ্ট, ফলাফলে 0। তো এখন আমাদের যেটা করতে হবে, তাহলে স্যার কি সহজ টেকনিক, আমাদের হাতে প্রশ্ন থাকবে এবং এই উপাত্তটা থাকবে, আমরা কিভাবে করতে পারি। তো এটা দেখেন প্রথমে আছে কত 76, আমরা কলম নিব, আমরা ছোট করে, যেহেতু প্রশ্নে ডাকাডাকি করা যায় না, সেক্ষেত্রে আমরা কলম নিব এবং একটা করে ফোঁটা দিব। দেখেন 76 আছে, আমি এখানে কি করব, 76 একটা ফোঁটা দিলাম, দিয়ে এখানে আমি যাব আমার ইয়েতে যাব, ট্যালিতে যাব, আমার গণসংখ্যায় যাব। এখন দেখব 76 কোন জায়গায় আছে। দেখেন 32 আর 41 এর মধ্যে কখনো কি 76 নাই, আছে কোথায় 72 থেকে 81 মধ্যে 76 আছে। তার মানে এখানে আমি একটা কি করব, দাগ দিব, দিলাম। এরপরে আবার যাই, যাওয়ার পরে দেখি 65 আছে। দেখেন হাতে যদি কাছে যদি বই থাকে তাহলে বুঝতে পারবেন 65, এই 65 কোথায় আছে, আমি আবার টেলিতে যাই, 65 আছে। এই 62 থেকে 71 এর মধ্যে আমাদের কি আছে, 65 আছে, আমি এখানে একটা দাগ দিব। তো দেখেন এই এখন আছে 98, 98 কোথায় আছে, এই 98 আমি যাব, 98 কোথায় আছে, 92 থেকে 101 এর মধ্যে একটা দাগ দিব, দিলাম। এরপরে আছে কত 79, এরপরে 64, তো 79 কোথায় আছে এবং 64 কোথায় আছে, সে 79 আছে 72 থেকে 81 এর মধ্যে, তাহলে এখানে একটা দিব, এবং 64 কোথায় আছে 62 থেকে 71 এর মধ্যে, এখানে আরেকটা দিব। দেওয়ার পর আবার যাব, দেখেন তারপর আছে 68, 56, 68 আমরা দুইটা করে নিচ্ছি আর কি একটু তাড়াতাড়ির জন্য, 68, 56, 68 এবং 56। তো প্রথমে 68 আছে কোথায়, এই 62 থেকে 71 এর ভিতরে 68 আছে, এবং 56 কোথায় আছে, 52 থেকে 61 এর ভিতরে আছে। এইভাবে আপনারা করতে থাকবেন। তো 56 দেখেন, তাহলে 64 এবং 68 এবং 56 চলে গেল। এরপরে আসবো হচ্ছে কত 73, দেখেন 73 এবং 83, 73 এবং 83 কোথায় আছে আমি একটু দেখি, 73 এই 72 এবং 81 এর মধ্যে কি আছে, 73 এবং 84 আছে। এইভাবে এইভাবে কেটে দিতে হবে, তাহলে আমাকে 5টা বোঝাবে। এখন এখানে হচ্ছে 4, এখানে আছে আরো দুইটা, তাহলে টোটাল হলো কয়টা 7টা। এরপরে আছে আর 3 কত হবে 13টা। এরপরে আছে 5 n সমান হবে 50। তো আমরা যে ক্লাসটা করলাম এখানে যে গণসংখ্যা পেলে কিভাবে গণসংখ্যা বের করতে হয় বা শ্রেণী ব্যক্তি বের করতে হয়, কিভাবে ধরতে হয়, এটা কি আমরা বুঝতে পারছি? এইটাই কি, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই যে আমরা যে, জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের, আমি বলছিলাম যে আজকের ক্লাসে আমরা দুইটা টপিক শিখবো, একটা হচ্ছে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি, আর একটা হচ্ছে কিভাবে ক্রমজনিত গণসংখ্যা বের করতে হয়। দুইটা প্রশ্নের ভিতরে আমাদের দুইটা প্রশ্ন ছিল, যে এখন আমরা 2 নাম্বারটা কমপ্লিট করব। তো 2 নাম্বারটা ক্রমজনিত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমরা আনুপাতিক ভাবে আমরা যখন গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করলাম, তখন আমরা যে সারণী পাইলাম, মনে করেন আমাদের সারণীটা এরকম ছিল, তারপরে আপনি ক্রমযুক্ত গণসংখ্যা বের করবেন, এটাও বলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যদি এরকম একটা সারণী থাকে, মনে করেন যে 2, তো এইটা থেকে আমরা যদি করি যে একটা গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে উদ্দীপকে, এই প্রশ্ন মনে করেন 10 নাম্বারটাই দেওয়া আছে, কিন্তু
10 নম্বরে আপনারা এখানে এই যে গণসংখ্যা বহুভুজ আর এই অজীব রেখার জায়গায় আপনাকে বললো যে ক্রমযুক্ত গণসংখ্যা বের করো। এখানে আপনাকে জানিয়ে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে বলে যে এখানে প্রশ্নটা এরকম হয়, তখন আমি কিভাবে সমাধান করব এটা দেখেন। তো এটার জন্য আমাদের ঘর কয়টা দরকার এটা আপনি আন্দাজ করতেই পারতেছেন যে কি, যে এর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা দরকার। তো আমি এখানে কয়টা আঁকাইছি একটু দেখি, 1 2 3 4, মাত্র 4 তৈরি নিছি। তাহলে আমরা এখানে 31 থেকে 40, এখানে কিন্তু আমরা একবার দেখলেই হয়। দেখেন এই যে 31 থেকে 40, 41 থেকে 50, আবার 51 থেকে 60, এটা দেখতেই পারতেছি যে কি আন্দাজে যাচ্ছে। এটা দেখে দেখে আমরা লিখবো শ্রেণী ব্যক্তিটা 31 থেকে 40, এটা আমরা দেখে দেখে আমাদের প্রশ্ন থাকবে, এটা আমরা দেখে দেখে লিখবো। 100, এটা কিন্তু আমরা দেখে দেখে লিখবো, কারণ আমার উদ্দীপকে তো এটা থাকবেই। এই যে দেখেন 91 থেকে 100 পর্যন্ত, এবং এই গণসংখ্যাগুলো আমি দেখে দেখে লিখবো। 6 8 10 12, প্রথমে কি 6 6 8 10 12, 6 8 10 12 লিখলাম এই পর্যন্ত দেখে দেখে। তারপর 5 7 2, তারপর আছে 5 7 2, তাহলে এখানে লিখবো 5 7, তারপর লিখবো 2। এখন আমাদের কিন্তু এই যে মানটুকু আমরা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা যে লিখলাম, এটা কিন্তু আমার উদ্দীপকে দেওয়া আছে, আমি এখান থেকে লিখে নিলাম। আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই কমলিত গণসংখ্যাটাই বের করতে হবে। এই ঘরে যা লিখবো সেটা হচ্ছে আমার এখন কাজ। আর শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, এটা যদি আমাদের এই দুইটা যদি না দেওয়া থাকে, এই যে শ্রেণী ব্যক্তি গণসংখ্যার মান যদি না দেওয়া থাকে, তাহলে আমি তো গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমি শিখলাম সেখানে। তো সে বের করার পরে, সারণী করার পরে, আমরা যখন এই যে পাশে সারণী করছি, এই সারণী করার পরে আমরা কি করব, তখন আমি কমলিত গণসংখ্যা নির্ণয়ের সারণী তৈরি করব। তো এখন আমরা যেহেতু এটা উদ্দীপকে দেওয়াই আছে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে এই দুইটা লিখে নেওয়ার পর আমাদের কমলিত গণসংখ্যা যেভাবে বের করব, এই যে আমাদের প্রথম যে মানটা আছে সেই মানটা আমি লিখে নিব। এই যে গণসংখ্যা প্রথম কত আছে 6, আমি এখানে লিখবো। লেখার পরে আমাদের এইভাবে দেখেন, এইভাবে এই সংখ্যা এবং এই সংখ্যা যোগ করে এই ঘরে হবে। আবার এটার সাথে এখানে যে সংখ্যাটা হবে, এই সংখ্যার সাথে এইটা যোগ করে, এইটা যোগ করে এখানে হবে। আবার এখানে যেটা হবে, তখন আবার এই সংখ্যার সাথে যোগ করে এখানে হবে। তাহলে করলে বুঝতে পারবেন, 6 এবং 8 যোগ করলে কত হবে 14, 14 আর 10 যোগ করলে হবে কত 24, 24, 24 আর 12 যোগ করলে হবে কত 36, এবং 5 আর 36 যোগ করলে হবে 41, 41 আর 7 যদি যোগ করেন তাহলে 48, 48 এবং 2 যোগ করলে হবে 50। দেখেন আমাদের কিন্তু কিভাবে যোগ করলাম, এইভাবে সবগুলা কিন্তু এইভাবে আমরা কি করছি, যোগ করছি। এই কমলিত গণসংখ্যা কিন্তু আপনার ক নাম্বারও আসে, খ নাম্বারও আসে। এবং এই কমলিত গণসংখ্যা নির্ণয় করতে না পারলে কিন্তু আমাদের এই যে মধ্যক যে বের করা, আমি সেদিন টপিকের আলোচ্য বিষয়ের মধ্যে দিয়েছিলাম মধ্যক নির্ণয় করতে হবে, এই মধ্যক কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। যেহেতু আগামী ক্লাসে আমরা এই মধ্যক বের করা শিখবো, সেক্ষেত্রে অবশ্যই এই কমলিত গণসংখ্যাটা আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে ভালো করে। তো আমরা কি করলাম, আগে যে প্রথম যে গণসংখ্যাটা আছে সেটা লিখে নিব। এর পরবর্তী যে গণসংখ্যা হবে এই ঘরের জন্য, সেই ঘরের জন্য এই এই ঘরে যে কমলিত গণসংখ্যা হবে সেটা আগের গণসংখ্যা এবং এই এই ঘরের যে গণসংখ্যা সেটা যোগ করলে সমষ্টি হবে এই ঘরের কমলিত গণসংখ্যা। তার মানে আমরা এইভাবে যোগ করে নেবো, আগে যেটা থাকবে সেটা লিখে নেব। এরপরে আমরা এইভাবে 8 আর 6 যোগ করবো, এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। 14 আর 10 যোগ করলে হবে 24, 24 আর 12 34, 34 আর 12 41, 41 আর 7 48, এইভাবে আমরা যোগ করে লিখবো। এবং এখানে আমরা উপরে লিখে নিব যে কমলিত গণসংখ্যা নির্ণয় সারণী তৈরি করা হলো। এই যে বাংলাটা একটু লিখে নিব আমরা, যে কমলিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। তারপরে আমরা সারণীটা তৈরি করব, তাহলে আমাদের হয়ে যাবে সারণী তৈরি করে। তো আশা করি আমাদের যে কমলিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা আপনারা বুঝতে পারছেন। আপনাদের কোথাও কি কোনো সমস্যা আছে? জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক জি আছে। স্যার, বুঝতে পারছি। আচ্ছা এইভাবে করবেন আপনারা, মিনিমাম 5 থেকে 6টা কমলিত গণসংখ্যা বের করবেন এবং 5 থেকে 6টা অবিচ্ছিন্ন সারণী থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবেন। করে অবশ্যই গত ক্লাসে কিন্তু আপনারা কেউ হোমওয়ার্ক জমা দেন নাই,
হয় হোয়াটসঅ্যাপে জমা দিবেন, না হলে গ্রুপে পোস্ট করবেন, হোমওয়ার্ক জমা দিবেন।